চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডাক্তার, নার্স সহ সফর সঙ্গী ১৫ জন। এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স ফ্লাইটের আলোচনা চলতেছে। যদি শারীরিকভাবে ডেভেলপমেন্ট হয় উনি তাহলে নর্মাল ফ্লাইট হইতে পারে। লন্ডনেই যাচ্ছে এবং ওই জায়গায় গেলে চিকিৎসার জন্য যতদিন লাগে ওই টাইমটা উনি স্পেন্ড করবেন। এমভি আল-বাখেরায় 7 মার্ডারের মোটিভ উন্মোচন। জাহাজের মাস্টারের উপরে ক্ষোভ থেকে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে কর্মচারী আকাশ মণ্ডল। গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। বড়দিনে সান্টা ক্লজের আগমন, সারা দেশে বর্ণিল আয়োজন, বিশেষ প্রার্থনায় বিশ্ব শান্তি ও সম্প্রীতি কামনা। I'm so happy. এই ক্রিসমাস ডেটা আমার জন্য অনেক উপহারের মতো। আজকে আমরা রাইডস চলছি, নাচানাচি করছি। হ্যাপি মেরি ক্রিসমাস। বড়দিনে সবার কাছে একটাই, সবাইকে শান্তিতে এবং সুখে থাকার বার্তা নিয়ে আসে। ঢাকা কলেজ ছাত্র দলের কমিটি নিয়ে অসন্তোষ, মিরপুর রোড অবরোধ করে বঞ্চিতদের বিক্ষোভ। এখানে ম্যাক্সিমামই আছে যারা আপনার জুনিয়র ছেলে এবং যারা দীর্ঘদিন রাজপথে ছিল না, আন্দোলন সংগ্রাম করে নাই, তারাই এবং তাদের মাইম্যান অর্থাৎ বর্তমান কেন্দ্রীয় সংসদের প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের অনুগতদের দিয়ে মূলত কমিটিটা করা হয়েছে। সিনিয়র ভাইস ৯-১০ সেশনের, সেক্রেটারি ৯-১০ সেশনের, আবার গুরুত্বপূর্ণ যে পদগুলো সেখানেও কিন্তু সব সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সেটাও ৯-১০ সেশনের। আফগানিস্তানের পাত্তিকা প্রদেশে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা, নারী শিশু সহ নিহত ১৫। তালেবান সরকারের তীব্র নিন্দা। সবাইকে বড়দিনের শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যমুনা নিউজকে বিষয়টি নিশ্চিত করেন খালেদা জিয়ার সফর সঙ্গী চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন আপাতত লন্ডনেই খালেদা জিয়ার চিকিৎসা হবে, আর সফর সঙ্গী হিসেবে যাবেন ডাক্তার, নার্স, ব্যক্তিগত সহকারী সহ ১৫ জন। সহকর্মী আরেফিন শাকিলের রিপোর্ট। নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার ৪.৫ বছরে ১০ দফায় ৪৭৯ দিন হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী বিএনপি প্রধান লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। দীর্ঘমেয়াদী স্থায়ী চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ ছিল চিকিৎসকদের। এজন্য আওয়ামী লীগ সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয় খালেদা জিয়ার পরিবার। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন। এরপর কয়েক দফা খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন বলে রব উঠলেও তা বাস্তবে রূপ নেয়নি। অবশেষে আসছে ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। এই দিনক্ষণ নিশ্চিত করেছেন তার উপদেষ্টা ও সফর সঙ্গী ডক্টর এনামুল হক চৌধুরী। আগে ছিল 29-এ, এখন এটা হচ্ছে 7 জানুয়ারি। আমরা এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স ফ্লাইটের আলোচনা চলতেছে। যদি শারীরিকভাবে ডেভেলপমেন্ট হয় উনি তাহলে নর্মাল ফ্লাইট হইতে পারে। সফর সঙ্গী হিসেবে থাকছেন ১৫ জন। তার মধ্যে পুত্রবধূ শর্মিলা রহমান, ৭ জন চিকিৎসক, ২ জন ব্যক্তিগত সচিব ও 2 জন গৃহকর্মী, 1 জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 জন বিএনপি নেতা। ডক্টররা যারা ওনার চিকিৎসা করেছেন এই জায়গায় দায়িত্ব ছিলেন টিম, এরাই যাচ্ছে। আমরা যারা যাচ্ছি, আমি তাবিদ আউয়াল এবং বাকিরা যাচ্ছে যে ওনার পার্সোনাল পিএস, অ্যাসিস্ট্যান্ট পিএস আর প্রটোকল। এই সফরের সবার ভিসা সংক্রান্ত কাজ শেষ। লন্ডন থেকে আমেরিকা যাবার কথা থাকলেও আপাতত সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। উনি লন্ডনেই যাচ্ছে, সরাসরি লন্ডনেই যাচ্ছে এবং ওই জায়গায় গেলে চিকিৎসার জন্য যতদিন লাগে ওই টাইমটা উনি স্পেন্ড করবেন। কোন হসপিটাল, এটা কি ফিক্সড হয়েছে? না, এখন পর্যন্ত এটা ফিক্স হয় নাই। এগুলি হবে আমাদের ৩ তারিখের পরে। দলের অভ্যন্তরে আলোচনা আছে খালেদা জিয়া তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়েই দেশে ফিরবেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 জন খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করল র্যাব 11। কুমিল্লা এক ব্রিফিংয়ে জানিয়েছে, বেতন ভাতা নিয়ে জাহাজ মাস্টারের সাথে ব্যক্তিগত বিরোধ ছিল অভিযুক্ত আকাশ মণ্ডল ইরফানের। তাকে মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেফতার করা হয়। জবানবন্দিতে জানিয়েছে, ক্ষোভ থেকেই জাহাজের 8 সদস্যের উপরে সে হামলা চালিয়েছে। এর আগে রাতের খাবারের সাথে তিনি 3 পাতা ঘুমের ওষুধ মিশিয়েছিল। প্রথমে জাহাজের মাস্টারকে হত্যা করে, এরপর বাকিদেরও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারে, নিজেই জাহাজ চালিয়ে হাইমচর পর্যন্ত নিয়ে যায়। এদিকে মঙ্গলবার রাতে মামলা করেছে জাহাজের মালিকপক্ষ। হাইমচর থানায় দায়েরকৃত মামলায় খুন ও ডাকাতির অভিযোগে 8 থেকে 10 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আর চাঁদপুর সদরের হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনা তদন্তে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন, কোস্টগার্ড, জেলা ও নৌপুলিশের সমন্বয়ে আলাদা 3টি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সে গত 8 মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে। রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো বিস্তারিত জানব। চাঁদপুরে সহকর্মী তাজনুর ইসলাম আছেন, তিনি আমাদেরকে জানাবেন। তাজনুর, র্যাবের পক্ষ থেকে যে ব্রিফিংটি করা হয়েছে সেখানে তো মোটিভ উদ্ঘাটনের দাবি করা হয়েছে। এছাড়া এই মামলার অগ্রগতি সম্পর্কে আর কি কি জানা গেল? না দেখুন, সবশেষ তথ্য তো ওই যে যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে যে স্বীকারোক্তি র্যাব দাবি করেছে যে তিনি ঘটনার যে বর্ণনা দিয়েছেন, অর্থাৎ এই যে আমি যেই জাহাজটিতে দাঁড়িয়ে রয়েছি, ঘটনাস্থল কিন্তু এই জাহাজটি অর্থাৎ এমবি আল বাখেরা যে জাহাজটির নাম, আমি ঠিক সেই জাহাজের সারবর্তী সেই জাহাজের উপরেই দাঁড়িয়ে রয়েছে এবং সেই জাহাজে কিন্তু এখন ক্রাইম সিন কাজ করছে, সিআইডির ক্রাইম সিন। তাদের যেই সদস্যরা, বেশ কয়েকজন সদস্য ঢাকা থেকে এসেছেন এবং চাঁদপুরের যারা সদস্য রয়েছেন সমন্বিতভাবে তারা কাজ করছেন এবং আলামত সংগ্রহের যেই প্রক্রিয়াগুলো সেগুলো তারা সম্পন্ন করছেন। যেটা বলা হচ্ছে যে র্যাব যাকে গ্রেফতার করেছে সেই যে স্বীকারোক্তি দিয়েছে, পরবর্তী সময়ে হয়তো সেই ভেরিফিকেশনের যে জায়গাটি অর্থাৎ যাচাইকরণের যে জায়গাটি সেটি পরবর্তী সময়ে জানা যাবে। কেননা যেহেতু একজন তিনি সবাইকে হত্যা করার যে দায় স্বীকার করে নিয়েছেন, সেই ব্যাপারটি তো একটি গুরুত্বপূর্ণ জায়গা। কেননা চেতনানাশক ওষুধের ব্যাপারে গতকাল থেকেই এক ধরনের আলোচনা ছিল যে যেহেতু সবাই আসলে ঘুমন্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছিল এই জাহাজের প্রত্যেকটি কেবিন থেকে, যেখানে কিনা মাস্টার সহ আরও যেই সমস্ত জাহাজের কর্মীরা যাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, সেই চেতনানাশক ওষুধের যে আলাপটি সেটি গতকাল থেকেই আসলে আলোচনার মধ্যে ছিল এবং নৌপুলিশের এসপি তিনিও এরকম একটি শঙ্কার কথা বলেছিলেন। যদিও মামলাটি হয়েছিল রাতের বেলায়, যে মামলাটি হয়েছে সেই মামলাতে ডাকাতি এবং হত্যা সেই ব্যাপারটিই কিন্তু আলাদা করে উল্লেখ করা হয়েছিল। কিন্তু যেহেতু এখন র্যাবের যেই সবশেষ দেওয়া যে তথ্য, সেই তথ্য অনুযায়ী তো ডাকাতি সংক্রান্ত কোনো বিষয় নয়, বরং এখানে আসলে শত্রুতা কিংবা ক্ষোভের যে জায়গাটি সেটি বারবার করে সামনে আসছে। তবে শ্রমিকরা কিন্তু একটি বিষয় বেশ আলাদা করেই বলছেন যে পুঞ্জীভূত যে ক্ষোভের কথা হত্যাকারী কিংবা যে দায় স্বীকার করে নেওয়া যেই ব্যক্তি তিনি যেভাবে করে বলেছেন সেটি আসলে অনেকাংশেই মিলে যায়। কেননা 2022 সালের পরবর্তী সময়ে চাঁদপুরের যেই শ্রমিকদের যে ফেডারেশন রয়েছে সেখান থেকেও এমনটি জানানো হয়েছে যে বিভিন্ন সময়ে তারা শ্রমিকদের বেতন ভাতা এবং সুবিধাদি নিয়ে নানা সময়ে তাদের সেই দাবি দেওয়াগুলো ছিল এবং বিভিন্ন সময় সেই দাবি দেওয়াগুলো তারা সামনেও এনেছেন। কিন্তু আসলে মালিকপক্ষ কোনোভাবেই সেইগুলোতে আসলে কখনো ওইভাবে করে মনোযোগ দেওয়া কিংবা দাবি মেনে নেওয়া সেই ব্যাপারটিতে আসলে কখনোই যায়নি। সব মিলিয়ে আসলে ওই ঘটনার সঙ্গে কিংবা ওই ধারাবাহিক যে ঘটনাগুলো ছিল সেগুলোর সঙ্গে এই আজকের যে বক্তব্য সেটি অনেকখানি আসলে মিলেই যায়। বৃষ্টি, শুনছিলাম। ধন্যবাদ তাজনুর। চাঁদপুরের জাহাজে নৃশংস এই হত্যার ঘটনায় বেঁচে থাকা জুয়েল রানার অবস্থা উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে তিনি কথাও বলতে পারবেন। সকালে জুয়েলের গলায় ড্রেসিং করা হয়, স্যালাইনের পাশাপাশি তরল খাবারও দেওয়া হচ্ছে এবং তার অবস্থার আরও উন্নতি হলে গলায় লাগানো কৃত্রিম নলও খুলে দেওয়া হবে। এরপরে ধীরে ধীরে তিনি কথা বলতে পারবেন। এদিকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় পিবিআইয়ের একটি তদন্ত দল।
স্বজনদের কাছে এই ঘটনার বর্ণনা শোনে তারা। এ সময় কাগজে লিখে জুয়েল জানান সুস্থ হয়ে ঘটনার সবকিছু তিনি খুলে বলবেন। সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শ্রমিকরা যদি রুখে দাঁড়ায়, রাজপথে নেমে আসে, তাহলে সরকারের কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দেয় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সকালে চাঁদপুরের 7 নৌ শ্রমিককে হত্যার প্রতিবাদে সদরঘাটে সমাবেশ ও মানববন্ধন হয়। আর সেখানে তিনি বলেন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে নষ্ট করতেই স্বৈরাচারী সরকারের দোসররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে তাদের উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরার দাবি জানান তিনি। চরম ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা। অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা। এদিকে নৌপথে নাবিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং অভ্যন্তরীণ মেরিন সেক্টরে তদারকির জন্য একটি স্বাধীন মনিটরিং সিস্টেম চালুর দাবি তারা তুলেছেন। সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি। যদি শ্রমিক রুখে দাঁড়ায়, খেপে ওঠে, রাজপথে নেমে আসে, আপনারাও কেউ রেহাই পাবেন না। নানা আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বড়দিন। রাজধানীর 5 তারকা হোটেলগুলো ক্রিসমাসের নানা থিমে সাজানো হয়েছে। সান্টা ক্লজের কাছ থেকে চকলেট উপহার পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। এছাড়া বাউন্স হাউস, বল হাউসের মতো বিনোদনের ব্যবস্থা তো আছেই। ইনডোর টয় ট্রেনের ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা। অভিভাবকরা বলছেন, বড়দিনে শিশুদের আনন্দই থাকে সবচেয়ে বেশি, আর তাই সন্তানদের আনন্দের কথা ভেবেই সারাদিনের পরিকল্পনা সাজান অভিভাবকরা। সারাদিন আমি অনেক খেলা করছি, অনেক খুশি হয়েছি। আই এম সো হ্যাপি। এই ক্রিসমাস ডেটা আমার জন্য অনেক উপহারের মতো। সারাদিন আমি রাইডস করব, ভিআর করব, আর ঘোড়াটা রাইড করব। বড়দিনে সবার কাছে একটাই, সবাইকে শান্তিতে এবং সুখে থাকার বার্তা নিয়ে আসছে। সবাই যেন পৃথিবীতে শান্তিতে থাকতে পারে। বড়দিনের আয়োজন সম্পর্কে আমরা আরেকটু বাড়তি করে জানবো আমাদের সহকর্মী সুমাইয়া জামান ঐশীর কাছ থেকে। ঐশী, খুব সম্ভবত কোনো 5 তারকা হোটেলেই অবস্থান করছেন আপনি। ঠিক এই মুহূর্তে বড়দিনের আয়োজন কি চোখে পড়ছে? বিশেষ করে আজ সারাদিনই তো এই উৎসব উপলক্ষে বেশ কিছু ব্যবস্থা রাখা হয়েছে। আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন, সেই সাথে বড়দিনের শুভেচ্ছা জানবেন। বড়দিনের শুভেচ্ছা বৃষ্টি। আজকে সকাল থেকে মোটামুটি বেশ কয়েকটি 5 তারকা হোটেলে ঘুরে ঘুরে যেমনটি দেখা গিয়েছে, সারা দিন ব্যাপী আয়োজন আছে। এখন এই মুহূর্তে আমি আছি হোটেল সোনারগাঁওয়ে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে শিশুদের অত্যন্ত প্রিয় পাপেট শো হচ্ছে এবং যখন থেকে পাপেট শো শুরু হয়েছে আমরা দেখেছি শিশুরা প্রচন্ড উচ্ছ্বসিত হয়েছে এবং প্রত্যেকে ছড়া বলে শোনাচ্ছে শিশুদেরকে, প্রত্যেকেই পাপেটের সঙ্গে কথা বলবার চেষ্টা করছে। সব মিলিয়ে একটা প্রচন্ড উৎসব মুখর যেই পরিবেশ, সেটি কিন্তু সকাল থেকে প্রত্যেকটি 5 তারকা হোটেলে বিরাজ করছে। এবং শুধু যে পাপেট শো হচ্ছে তাই নয়, এখানে কিন্তু শিশুদের জন্য নানান রকমের গেমসের ব্যবস্থা রয়েছে। টয় ট্রেন রয়েছে, সেই সঙ্গে বাউন্সিং হাউস, বল হাউসের মতো অ্যাক্টিভিটিস রয়েছে যেখানে শিশুরা কিন্তু অংশগ্রহণ করছে এবং তাদের অভিভাবকরাও কিন্তু একই সঙ্গে শিশুদের সঙ্গে আনন্দ করছে। অভিভাবকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আজ বড়দিন উপলক্ষে সারা দিন ব্যাপী তাদের নানান আয়োজনে অংশগ্রহণ করবার ইচ্ছা আছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন শিশুদেরকে নিয়ে এবং বড়দিনের সবচেয়ে বড় যেই উৎসবটি, যে বড় যে খুশিটি, সেটি কিন্তু হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে এবং শিশুরা প্রচন্ড উচ্ছ্বসিত। সকাল থেকে আমরা দেখেছি এখানে মিউজিক শো হয়েছে। কিছুক্ষণ আগে আমরা আরেকটি যে 5 তারকা হোটেলে ছিলাম সেখানে মিউজিক শো হয়েছে। বাচ্চারা মঞ্চে উঠে নিজেদের মতো করে গান গেয়েছে, পারফরমেন্সে অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে একটা অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে সব জায়গায় এবং সেই সঙ্গে আলোকসজ্জা তো রয়েছেই। সব জায়গায় আমরা দেখেছি যে সান্টা ক্লজ রয়েছে, সেই সঙ্গে নানান ধরনের কার্টুনস রয়েছে এবং আইসম্যান বলে যে আইসম্যান রয়েছে এবং সব মিলিয়ে আসলে
বড়দিনের যে উৎসবটি সেটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে পালিত হচ্ছে উৎসব মুখর পরিবেশে প্রত্যেকটি 5 তারকা হোটেলে। আমরা দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ ঐশী। নানা আনন্দ আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনের শুরুতে রাজধানীর গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে চলছে সংঘাত, যিশুর জন্মস্থানেও যুদ্ধ চলছে, তাই বিশ্ব শান্তির জন্যই ধর্মযাজকরা প্রার্থনা করেছেন। খ্রিস্ট অনুসারীদের প্রত্যাশা বাংলাদেশে বজায় থাকবে সম্প্রীতি, আগামী বছর হবে আনন্দ ও ভ্রাতৃত্ববোধের। এ আলো মানব মুক্তির, এ আলো পবিত্রতার। মানব মুক্তির মহাপ্রাণ যিশু এসেছিলেন পথ দেখাতে, এসেছিলেন ভালোবাসার জয়গান নিয়ে। তাই তার জন্মদিনে সুরে সুরে স্তুতিগান ভক্তকুলের কণ্ঠে। চার্চেই শুরু হয় যিশুর জন্মোৎসবের আনুষ্ঠানিকতা। গির্জায় গির্জায় স্তুতিগানের মাধ্যমেই খ্রিস্টকে স্বাগত জানানো হয়। যিশুর জন্ম সময়ের প্রতীক কুঁড়ে ঘরে প্রণাম জানিয়ে পুরোহিত শুরু করেন প্রার্থনার আনুষ্ঠানিকতা। রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চে ভোর থেকেই শুরু হয় প্রার্থনা। ভোরে কম থাকলেও সকাল 9টার প্রার্থনায় ভক্তদের অংশগ্রহণে কানায় কানায় ভরে যায় গোটা চার্চ। যিশু বন্দনা সঙ্গীত, পবিত্র বাণী পাঠ আর প্রার্থনায় হয়ে ওঠে মুখর। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে একটা সুন্দর সময় কাটাবো। আজকে খুশি থাকতে পারি এবং সকলের জন্য সুস্থ থাকতে পারি পরবর্তী দিনকালে। দেশে যেন শান্তি বিরাজ করে, সবাই যেন আমরা ভালো মতো একসাথে সবাই থাকতে পারি। এমন একটি সময় বড়দিন পালিত হচ্ছে যখন যিশুর জন্মভূমি ফিলিস্তিন রক্তাক্ত, হত্যা করা হচ্ছে হাজার হাজার নিরীহ মানুষকে। তাই যুদ্ধ থামিয়ে শান্তির আহ্বান যাজকের কণ্ঠে। প্রার্থনার বড় অংশ জুড়েই বিশ্ব মানবতার জন্য শান্তি কামনা। প্রার্থনা করা হয় সব ধর্ম বর্ণের মানুষের মঙ্গল। আগামীতে যেন সরকার প্রতিষ্ঠিত হবে, সে সরকার যেন একটা স্থিতিশীল, গণতান্ত্রিক এবং দেশের জনগণ জাতির জন্যে যেন আমরা সবসময় একত্রে একসঙ্গে পথ চলতে পারি, একসঙ্গে কাজ করতে পারি। ওই রাজ্যের মধ্যে আমরা বেশিক্ষণ থাকতে পারি না, আমাদের একটা ভয় কাজ করে। সে ভয় দূরীভূত হওয়ার জন্য শান্তি প্রয়োজন সব দিক থেকে। ফাদার ও সিস্টারের কাছ থেকে যজ্ঞ মিষ্টান্ন নেয়ার মাধ্যমে বড়দিনের প্রার্থনা শেষ করেন ভক্তরা। তবে কেবল আনন্দই নয়, হারানো স্বজনকে স্মরণেরও দিন আজ। তাই তো সেমিট্রিতে প্রিয়জনের কবরে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনায় সময় কাটানো অনেকে। এবার হয়তো তারা নেই, তারা যেন ভালো থাকতে পারে আর স্বর্গে যেন থাকতে পারে। গির্জায় আসছি, অনেক আনন্দ করতেছি, গির্জাও করবো এখন দ্বিতীয় মিশা। চার্চের আনুষ্ঠানিকতা সেরে অনেকেই ধরেন বাড়ির পথ। সেখানেও পরিবার পরিজন নিয়ে নানা আয়োজন। আর ছোটদের জন্য বড়দিন ধরা দিবে বড় বড় সব সারপ্রাইজ নিয়ে। মা অনেক মজার মজার খাবার রান্না করছে। অনেক জায়গায় ঘুরতে যাব, আজকে অনেক মজা করবো। এটি সামনে নতুন বছর, ক্রিসমাসের খুশির রেশ অব্যাহত থাকবে গোটা বছর, এমনটাই প্রত্যাশা। তারা প্রত্যাশা করছেন পৃথিবীর সকল যুদ্ধ, বিগ্রহ, সংঘাত থেমে যাবে, পৃথিবীর প্রতিটি মানুষ শান্তিময় জীবন লাভ করবে। শওকত মুলুক শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা কলেজে ছাত্রদলের নতুন কমিটি দেয়াকে ঘিরে বিক্ষোভের পর এবার ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। কলেজের সামনে 1 ঘন্টার ব্যবধানে 7টির মতো ককটেল ফাটানোর শব্দ পাওয়া গেছে। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, আমরা একটু দেখে আসতে চাই। ঢাকা কলেজের সামনে এখনকার কি পরিস্থিতি সবুজ? ককটেল বিস্ফোরণের ব্যাপারে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা কি বলেছেন? বৃষ্টি মূলত কালকে দুপুরে 36 সদস্যের কমিটি ঘোষণা করা হয় ঢাকা কলেজ ছাত্রদলের, এবং এটি 3 বছর পর। এবং এই কমিটি ঘোষণার পরপরই মূলত বিক্ষোভে ফেটে পড়েন যারা মূলত পদবঞ্চিত, এবং তারা কালকে রাত থেকেই এই বিক্ষোভ করছিলেন। এবং রাতে যখন তাদের বিক্ষোভ চলছিল তখনই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং একে একে 9টি ককটেল বিস্ফোরণের শব্দ যারা স্থানীয় বা এখানে ছিলেন বা সাধারণ শিক্ষার্থী তারা বলছেন যে 9টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত
কারা ঘটিয়েছে এই ককটেল বিস্ফোরণের ঘটনা সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তবে যারা পদবঞ্চিত তারা বলছেন যে যারা এই কমিটি ঘোষণার পর যারা যে 36 জনের যে কমিটি, তাদের কমিটির কেউই আসলে এখন পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি এবং তাদেরকে ক্যাম্পাসে ঢুকতেও দেওয়া হবে না। এবং এর প্রেক্ষিতে তারা যেটি সন্দেহ করছেন যে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য, ক্যাম্পাসে ঢোকার জন্য মূলত যারা এই পদ পেয়েছেন, যাদেরকে মূলত ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত করা হয়েছে, তারাই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এবং এই ঘটনার পর থেকে মূলত আজকে সকাল থেকে যদিও ক্যাম্পাস বন্ধ, তারপরেও ক্যাম্পাসে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে এবং যারা পদবঞ্চিত তারা সকাল থেকেই ক্যাম্পাসের ভেতরের যে এখানে বিজয় মঞ্চ রয়েছে সেই বিজয় মঞ্চে জমায়েত হয়েছেন, ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। সামনের যে সড়কটি রয়েছে কলেজের মিরপুর সড়ক, সেই মিরপুর সড়ক আধা ঘন্টা আটকে রেখে বিক্ষোভ করেন। সেখানে ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক রাকিব নাসির, তাদের পুষ্পপুত্তলিকা দাহ করা হয় এবং তারা স্পষ্টভাবে তারা যেটি বলছেন যে এই কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের আসলে অনেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িত এবং যারা এলাকার রাকিব এবং নাসিরের এলাকার বা তাদের স্বজনপ্রীতিতেই এই কমিটি দেয়া হয়েছে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সঙ্গে ছিলেন, যারা নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী লীগ সরকারের, তাদের কেউই আসলে এই কমিটিতে স্থান পাননি। এই কারণে তারা বলছেন যে এই কমিটিকে তারা ঢাকা কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত এই কমিটি রিশাফল করা না হবে। দৃষ্টি আমরা শুনছিলাম, বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন এবং 9টি ককটেল বিস্ফোরণের ঘটনা আপনি বললেন। ধন্যবাদ সবুজ। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের সূচনা হয়। দেশের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন যিশু ভক্তরা। পরস্পর কুশল বিনিময়, পিঠা উৎসব আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনভর বড়দিনের আনুষ্ঠানিকতা চলছে। তার জন্মদিন মানেই শতবর্ষী প্রাচীন ঘণ্টায় গগন বিদারী সুর আর ক্রিসমাস ক্যারল। বেথেলহেম শহরের সেই গোশালার স্মরণে সাজানো হয়েছে গির্জা আর ধর্মপল্লী। উৎসবের আমেজে সারা দেশে দিনের সূচনা হয়। যথারীতি বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে যীশু খ্রিস্টকে স্মরণ করেন ভক্তরা। বড়দিনের উৎসব মানেই কেক আর পিঠার ধুম। শিশুদের জন্য উপহারের ঝুলি নিয়ে হাজির সান্তা ক্লজ। মানব জাতির জন্য মঙ্গলের জন্য প্রার্থনা করি এবং আমরা এই দিনটাতে অনেক রান্না বান্না আয়োজন করি, সবাই খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি করি। চাওয়া একটাই যে আমরা যেন জীবনে সবসময় সুখে থাকি, শান্তিতে হাসি খুশি থাকি। প্রভু যিশু যে উদ্দেশ্য নিয়ে এই ধরাতলে এসেছেন, মানব রূপ ধারণ করেছেন, সেই উদ্দেশ্য যেন আমরা সার্থক করতে পারি। দেশের মঙ্গল ও শান্তি কামনা করে প্রার্থনা হয়েছে বরিশালের গির্জাগুলোয়। এরপর সবার অংশগ্রহণে কেক কাটা হয়। জামা কিনেছি, অনেক মজা করেছি, আমি বড়দিনে অনেক মজা করব। এবারে প্রার্থনা ছিল আমাদের শান্তি এবং সম্প্রীতি, এই বিষয়টার উপরে আমরা জোর বেশি দিয়েছি। প্রার্থনায় আত্মশুদ্ধি কামনা করেন যিশু অনুসারীরা। প্রার্থনা শেষে সমবেত কণ্ঠে ধর্মীয় সঙ্গীত আর কুশলাদি বিনিময় চলে দীর্ঘক্ষণ। আমরা যেন সবাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের মেজরিটি যেটা মুসলিম, একসাথে মিলে মিশে যেন আমরা এক হয়ে চলতে পারি, যেভাবে আমরা ছোটবেলায় দেখে আসছি। প্রচুর নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, প্রশাসন আমাদের খোঁজ খবর নিচ্ছে এবং প্রত্যেকটা চার্চে আমরা আনন্দ করেছি এই উৎসবে। এটাই আমাদের মনে আনন্দ, অনেক আনন্দ দিতে পেরেছি এবং আমরা আনন্দ করেছি। এছাড়া রাজশাহী, ময়মনসিংহ, নওগাঁ সহ প্রায় সব জেলায় ব্যাপটিস্ট ও ক্যাথলিক গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়। দিনব্যাপী বড়দিনের উৎসবে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনের দরবার হলে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো হয়। সবাইকে নিয়ে তিনি কেক কাটেন। আর খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা জানিয়েছেন উৎসবের মধ্য দিয়েই তারা বড়দিন উদযাপন করছেন।
এ সময় অতিথিদের সাথে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। সকল ধর্মের মূল কথা হচ্ছে মানুষের সেবা ও কল্যাণ। ভরা মৌসুমে পর্যটকের কোলাহলে মুখর কক্সবাজার। দেশি বিদেশি পর্যটক আকর্ষণে এই শহরের সাম্প্রতিক সংযোজন এবং অভিনবত্ব নজর কাটছে সবার। সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটকদের সময় কাটানোর সুযোগ করে দিতে ব্যতিক্রমী নানা আয়োজন পুরো শহরে ভিন্ন মাত্রা এনে দিয়েছে। আর এই আবহ ধরে রেখে পরিকল্পিত উদ্যোগের তাগিদ পর্যটন সংশ্লিষ্ট সবার। পর্যটন নগরী কক্সবাজারে এখন ভ্রমণ পিপাসুদের ঢল। সমুদ্র পাড়ে সন্ধ্যা নামার দৃশ্য ধারণে পশ্চিমমুখী হাজার হাজার চোখ। সূর্য বিদায়ের পর বাকি সময় কিভাবে কাটছে শত শত মাইল পাড়ে দিয়ে যাওয়া পর্যটকদের। হোটেল মোটেলে গল্প আড্ডা বারবিকিউর বাইরেও জমছে শেষ ডিসেম্বরের আনন্দ আয়োজন। বিদেশে প্রচলন বেশি থাকলেও এখানকার পর্যটক কেন্দ্রিক শহরে কিছুটা নতুন ধারণা এটি। সন্ধ্যা নামার পর সাগর পাড়ের হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্টে বা নির্দিষ্ট জোনে চলে সুরসঙ্গীতের আয়োজন। লাইভ মিউজিক শোনার জন্য ফ্যামিলিকে নিয়ে ভালো লাগছে এই জন্য আর কি। এখানে মেইনলি আসে লাইভ মিউজিকের জন্য, কারণ আমাদের একটু লাইভ মিউজিক পছন্দ। কক্সবাজার ইজ আওয়ার ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং প্লেস, মোস্ট টুরিস্টিক প্লেস। বিচগুলা যদি আরেকটু লার্জের দিকে লাইটিং করানো যায় সেক্ষেত্রে মনে হয় আমরা আরো একটু বেশি এনজয় করতে পারি। কক্সবাজারে বিদেশি পর্যটক না আসার যে হতাশা, তাতে কিছুটা আশা জাগানিয়া বার্তা দিচ্ছে এসব আয়োজন। First time that I have seen this kind of live musical show and I just enjoy it. Enjoying it live. We like the guitarist and the singer too. So there is a live music, that's why we came here. We are enjoying. কম বেশি সারা বছরই পর্যটক থাকে কক্সবাজারে। দিনভর সমুদ্র সৈকতই একমাত্র ভরসা। কিছুদিন আগেও সন্ধ্যার পর কিছু করার থাকতো না পর্যটকদের। নতুন সংযোজন, ফুডকোর্ট, লাইভ মিউজিক, বৈচিত্র্যময় খাবারের কারণে এসেছে অভিনবত্ব। এইখানে ওই যে বারবিকিউ বিভিন্ন আইটেম হয়। এখানে খাবারটা অনেক ভালো লেগেছে। আমি চাই এখানে প্রত্যেক দিন খেতে। নানু আসছে, মামা আসছে, মা আসছে আর আমি। পর্যটক নির্ভর ছোট বড় দোকানপাটও প্রচুর। রাতে কেউ ছুটছেন সেখানে, কেউ বা রাতের সমুদ্রের সৌন্দর্য উপভোগে। রাতে তো ঢেউয়ের যে গর্জন সেটা তো আমরা দিনের বেলা পাই না, রাত্রিবেলা অনেক ভালো উপভোগ করতে পারি। তারপর একটা ঢেউ মনে হচ্ছে কেউ এটা এঁকে দিচ্ছে, একটার পর একটা যেভাবে আসতেছে। একটু দামটা বেশি নেয়, কিন্তু তারপরও আমরা মনে করি যে কিছু অরিজিনাল জিনিস পাওয়ার জন্য আমরা এখান থেকেই কিনি। সারাদিন ভালোই কাটছে, বিকালে বিচে ছিলাম, তারপর রেস্ট করে সন্ধ্যায় আসলাম মার্কেটে। প্রচলিত আছে পর্যটন শহর কখনো ঘুমায় না। কক্সবাজারকেও তেমন রূপ দিতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের তাগিদ খাত সংশ্লিষ্টদের। একজন পর্যটক কি চায় সেটা যদি আমরা যতদিন উপলব্ধি করতে পারবো না, সুশৃঙ্খল পরিকল্পনা তৈরি করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের কক্সবাজারের পর্যটকরা তার সঠিক সেবা পাবে না। অ্যামিউজমেন্ট জোন হিসেবে আমরা গড়ে তুলতে পারি। ফলশ্রুতিতে হবে কি, সেক্ষেত্রে যে টুরিস্টদের আগমন যেমন বাড়বে, রেভিনিউ জেনারেটটাও কিন্তু বেড়ে যাবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। শুধু একটি নির্বাচনের জন্য অভ্যুত্থানে শত শত মানুষ প্রাণ দেয়নি। আন্দোলনের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন ও দেশ সংস্কার। এমনটা বলেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলায় অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি অংশ নেন। আসিফ এ সময় বলেছেন,
স্বৈরাচার শেখ হাসিনা দেশের অর্থনীতি সহ সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ভারত পালিয়েছে। এখন সেসবের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সরকার সকলকে সাথে নিয়েই দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে বলেও জানান তিনি। পরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এরপর দুপুরে পঞ্চগড়ে শীতার্তদের মাঝেও শীতবস্ত্র বিতরণ ও জুলাই আন্দোলন নিহতদের পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সকল প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করা অবস্থায় রেখে দেওয়া হয়েছে, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সেই জায়গা থেকে এক দফার বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম বাংলাদেশ আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে এসব কথা তিনি বলেছেন। দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব বৈষম্য দূর করতে হবে, আর বৈষম্য দূর হলেই দেশ এগিয়ে যাবে। জামায়াত আমির বলেন, ডাক্তাররা চাইলে একটি মানবিক দেশ গড়তে পারে, আর এজন্য সব পর্যায় থেকে ডাক্তারদের সহায়তা করারও আহ্বান জানান তিনি। বলেছেন, পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের উপরে ডাক্তারদের জোর দেওয়ার তাগিদ দেন তিনি। মুসলিম বিশ্বের দুর্ভাগ্য যে আমরা শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে একসময় আমরা শ্রেষ্ঠত্বের আসনে ছিলাম, দুনিয়া আমাদের দ্বারা উপকৃত হয়েছে। এখন আমরা পিছনের সারিতে চলে গেছি। এখন আমরা দুনিয়ার আবর্জনা শুধু আমাদের ব্যাপারে দেখতে পাই, আমাদের ব্যাপারে ভালো কিছু দেখতে পাই না। আর কতদিন এরকম চলবে? এই জায়গায় একটা রেডিক্যাল চেঞ্জ আনতে হবে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কাঞ্চন পৌর ছাত্রদলের আহ্বায়ক পাভেল মিয়া নিহত হয়েছেন। গতরাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চণ্ডীতলা মন্দিরের সামনে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাইজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় পাভেল দুপক্ষের সংঘর্ষ থামাতে গেলে পূর্বশত্রুতার জেরে তার উপরও হামলা করে বাইজিদ গ্রুপের লোকজন। এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে তাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। আমরা আবারও বিরতিতে যাচ্ছি, দুপুরে বাংলাদেশে একটু পরেই ফিরছি। নানা আনুষ্ঠানিকতায় বিশ্বে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস। মধ্যরাত থেকে যিশুর জন্মস্থান বেথলেহেমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। মানবজাতির মঙ্গল কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা চলছে। আর যুদ্ধের লাগাম টেনে শান্তিময় পৃথিবী তৈরির আহ্বান জানান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সীমিত পরিসরে যুদ্ধবিধ্বস্ত গাজা, সিরিয়ায়ও বড়দিন পালিত হচ্ছে। যে বেথলেহেমেই যীশু খ্রিস্টের জন্ম, সেখানেই নেই উৎসবের আমেজ। যুদ্ধের অশুভ ছায়ায় গেল ২ বছর ধরেই উৎসব মুখর পরিবেশের অনুপস্থিতি দখলকৃত পশ্চিম তীরে। রীতি মেনে অনাড়ম্বর পরিবেশে বড়দিনের প্রথম প্রহরের সূচনা হয় যিশুর জন্মভূমিতে। মূল আয়োজন ছিল নেটিভিটি চার্চে। এবারও লাতিন ধর্মগুরু পিয়েরে বাতিস্তা পিজাবেলা নেতৃত্ব দেন ক্রিসমাস ইভের প্রার্থনার। বরাবরের মতোই এবারও ক্রিসমাসের সবচেয়ে বড় আয়োজন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নেতৃত্বে ধর্মীয় আয়োজনে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। যুদ্ধবন্ধ আর শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান ছিল তার কণ্ঠে। যুদ্ধের কথা ভাবুন, শিশুদের উপর কিভাবে মেশিন গানের গুলি ছোড়া হচ্ছে, হাসপাতাল, স্কুলে দেদারসে বোমা ফেলা হচ্ছে। আমাদের কাজ জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আশার আলো দেখানো। এটা ঈশ্বরের কাছে আমাদের প্রতিশ্রুতি। দীর্ঘ ৫.৫ বছর পর বড়দিনের প্রার্থনার আয়োজন চলে প্যারিসের বিখ্যাত নটরডেম ক্যাথেড্রালেও। ব্রিটিশ রাজপরিবারেও লাগে ক্রিসমাসের আমেজ। ওয়েস্টমিনিস্টার গির্জায় শিশুদের নিয়ে উৎসবে মাতে রাজপরিবার। বিশেষ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। যুদ্ধবিধ্বস্ত গাজা, সিরিয়াতেও বড়দিনের প্রার্থনায় সামিল হন খ্রিস্ট ধর্মানুসারীরা। এছাড়া ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস উদযাপনে চলছে নানা আয়োজন। অনিক রহমান, যমুনা নিউজ।
আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় পক্তিতা প্রদেশের ইসলামাবাদের এই সিরিজ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন নারী, শিশু সহ অন্তত 15 জন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে পূর্ব আফগানিস্তানের বার্মেল জেলার কমপক্ষে 7টি স্থান লক্ষ্য করে কয়েক দফায় বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। টার্গেট করা হয় দেশটিতে অবস্থানরত পাকিস্তানি তালেবানের একাধিক আস্তানা। এদিকে ভয়াবহ এই বিমান হামলার পর তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। ইসলামাবাদকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। তেহরিক-ই তালেবান পাকিস্তান টিটিপি সদস্যদের আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আফগানিস্তানের সাথে পাকিস্তানের উত্তেজনা তুঙ্গে। আর জাতীয় নিরাপত্তার জন্য এই টিটিপিকে হুমকি মনে করে ইসলামাবাদ। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার দেশটির আখতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা বিমানের 67 যাত্রী ও 5 ক্রু ছিল। এর মধ্যে 25 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আর জীবিতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রজনিতে যাচ্ছিল। তবে গ্রজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়। আবারও বাকুর পথে ফেরার সময় কাজাখস্তানের আখতাউ শহরের আকাশে থাকায় সেটি বিধ্বস্ত হয়ে ধসে পড়ে এবং বিমানটিতে তখনই আগুন ধরে যায়। বর্তমানে আগুন নেভাতে কাজ করছে এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা। আরও অপ্রতিরোধ হয়ে উঠেছে মিয়ানমারের বিদ্রোহীরা। চীন রাজ্য দখলের পর এবার এয়ারভাদির দিকে অগ্রসর হয়েছে আরাকান আর্মি। আর তাদের প্রবেশ ঠেকাতে আশপাশের এলাকায় প্রতিরক্ষাও জোরদার করছে জান্তা। বিপুল সেনা জড়ো হয়েছে। অবশ্য অঞ্চলটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এর হয়ে খোদ এয়ারভাদির বাসিন্দারাই লড়ছে। একদিকে আরাকান আর্মি, অন্যদিকে পিপলস ডিফেন্স ফোর্স। মিয়ানমারের দক্ষিণে রাখাইনের আশপাশের এলাকাতেও কোণঠাসা জান্তা বাহিনী। সেনা অভ্যুত্থানের 3 বছর পরও মোটামুটি শান্ত ছিল এয়ারভাদি। তবে রাখাইন ও চীন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ার পর অস্থিতিশীল হয়ে উঠেছে এই অঞ্চলটিও। আর মাত্র একটি শহর পার হলেই প্রবেশ করতে পারবে আরাকান আর্মি। প্রতিরক্ষায় তৎপর জান্তাও। বিদ্রোহীরা যাতে ক্রসিং পার হতে না পারে, নাগাথাইনচুং ও ইয়েকি এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। তবে এয়ারভাদি এলাকার অভ্যন্তরেও প্রতিরোধের মুখে জান্তা। পিপলস ডিফেন্স ফোর্সের হয়ে অঞ্চলটিতে লড়ছে বাসিন্দারাই। নাগাথাইনচুং ও ইয়েকি থেকে জান্তা বাহিনীকে হটাতে পারলেই রাখাইন সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গাড়তে পারবে তারা। এরই মধ্যে দখলে নিয়েছে সাগাইং অঞ্চলের মনিয়া এবং ইয়েউর সড়ক পথ। 2021 সালের সেনা অভ্যুত্থানের পর জান্তাকে প্রতিরোধে সাধারণ নাগরিকরাই গড়ে তুলেছিল পিপলস ডিফেন্স ফোর্স, যারা আরাকান আর্মির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রশিক্ষণ নেয়। 2022-এ নাগাউন নদীর পশ্চিম তীর অবধি পৌঁছে গিয়েছিল এয়ারভাদির প্রতিরোধ যোদ্ধারা। আরাকান পর্বতে ঘাঁটিও তৈরি করেছে। সেখান থেকেই সেনা শাসন বিরোধী অভিযান চালায় তারা। প্রশিক্ষিত 1000 যোদ্ধার পাশাপাশি সমৃদ্ধ অস্ত্রভাণ্ডারও রয়েছে এয়ারভাদি পিডিএফ এর। এতদিন সীমিত প্রভাব থাকলেও ক্রমেই দুর্ধর্ষ হয়ে উঠছে তারাও, যা রাখাইনে আরাকান আর্মির অবস্থানকে আরও সুরক্ষিত করছে। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।